অ্যাকাউন্টিং ফর নন অ্যাকাউন্টেন্টস। এখানে আমরা একেবারে ডিটেল টেকনিক্যাল কোনো কথা বলবো না, এমন সব জিনিস আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যেইটা জানলে পরে একেবারে বেসিক অ্যাকাউন্টিং নর্মসগুলো টার্মসগুলো জানলে পরে আপনার প্রতিষ্ঠান চালাতে, একজন উদ্যোক্তা হিসাবে আপনার প্রতিষ্ঠান চালাতে যাতে আপনার সুবিধা হয়, সেই কারণেই মূলত এই ক্লাস। আমরা প্রথম ক্লাসটা বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো নিয়ে আলাপ করেছি। আজকের যে ক্লাসটা সেটা আমরা আলাপ করব মূলত প্রজেক্ট প্রপোজাল বা পিচিংয়ে আপনার কি কি অ্যাকাউন্টিং টার্মগুলো আপনার জানা দরকার, দুই দিক থেকে আমি আলাপটা করব। সো প্রজেক্ট প্রপোজাল বা পিচিং করতে গিয়ে আমি দুই দিক থেকে আলোচনাটা করার চেষ্টা করব। একটা হচ্ছে যে ধরুন আপনি একজন ইনভেস্টর, আপনি কারো আইডিয়া শুনছেন, আপনি কারো আইডিয়াতে আপনি ইনভেস্ট করবেন, আপনার কি কি ভাবনাগুলো হবে বা কি কি প্রশ্নগুলো অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে আপনার হতে পারে, এবং আপনি নিজেই পিচ করছেন, আপনি আপনার আইডিয়াটা আপনি নিজেই প্রেজেন্ট করছেন, প্রজেক্ট প্রপোজালটা নিজেই প্রেজেন্ট করছেন, নিজেই পিচ করছেন, অন্য আরেকজন আপনারটা দেখে সিদ্ধান্ত নেবে। সেই ক্ষেত্রে আপনি কি কি জিনিসগুলো চিন্তা করবেন, দুটো পার্সপেক্টিভ থেকে আমরা আলোচনাটা আজকে করার চেষ্টা করব। আমি বহু পিচিংয়ে আমি জাজ ছিলাম, আগেও বলেছি, এবং আমি দেখেছি যে খুবই সুন্দর আইডিয়া, খুবই চমৎকার আইডিয়া, সে হয়তো একজন টেকনিক্যালি খুব সাউন্ড মানুষ, বা সেলসে সে খুব ভালো, বা লিডারশিপে ম্যানেজমেন্টে সে খুবই ভালো, কিন্তু খুব সুন্দর করে আইডিয়াটা বলল, ফিনান্সিয়ালসটা দেখা যায় যে খুবই দুর্বল, এমনকি যোগ বিয়োগে ভুল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, বা ঠিকমতো উনি ইনভেস্টমেন্ট কী হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী হবে, ব্যালেন্স শিটটা কী হবে, ক্যাশ ফ্লোটা কী হবে, এই যে আমি টার্মিনোলজিগুলো বলছি, এইগুলোই মূলত আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনি কোন কোন জিনিস, আগে আমি ধরে নিচ্ছি যে আপনি পিচিং করছেন বা আপনি ইনভেস্টমেন্টের জন্য আপনার আইডিয়াটা অন্যের কাছে জানাচ্ছেন, একটা প্রজেক্ট প্রপোজাল বানিয়েছেন, সেইখানে আপনার কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি আগে আলাপ করব। তারপর ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউতে কী কী প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি বিশ্লেষণ করব। প্রথমেই আপনার মাথার মধ্যে রাখতে হবে যে আমার প্রজেক্ট কস্টটা কত, প্রজেক্ট কস্ট, হ্যাঁ, প্রজেক্ট কস্টটা আপনার কত টাকা, এটা আপনাকে আগে বের করতে হবে। এখন এই প্রজেক্ট কস্টের মধ্যে যেটাকে আমরা বলি ফান্ডিং, হ্যাঁ, যেটাকে বলা হয় যে এইটা তৈরি করতে আসলে কত টাকা ফান্ডিং লাগবে। এখন এই ফান্ডিংয়ের মধ্যে আপনি ইনভেস্টরদের কাছ থেকে কত টাকা ফান্ডিং চাচ্ছেন, ইনভেস্টার্সদের কাছ থেকে, অথবা আপনি লোন হিসেবে আপনি কত টাকা চাচ্ছেন, এটাও কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যে অথবা এমনও হতে পারে যে পুরো টাকাটাই আপনি ইনভেস্টারের কাছে চাচ্ছেন, লোন আপনি নিতেই চাচ্ছেন না, শুরুতে লোন না নেওয়াটাকে আমি এনকারেজ করব, কিন্তু বড় প্রজেক্ট হলে ডেফিনেটলি লোন লাগবে। তো সেই ক্ষেত্রে এই ফিগারটা আপনার লাগবে। এখন ধরেন কথার কথা, আপনি যেই আইডিয়াটা প্ল্যান করেছেন সেই আইডিয়াটা বাস্তবায়ন করতে আপনার হয়তো 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। এটা 50 লাখ হতে পারে, 1 কোটি টাকা হতে পারে, বা 25 লাখ হতে পারে, আমরা ধরে নিলাম 5 লাখ টাকা। এখন আপনি এই 5 লাখ টাকাকে কিভাবে ভাঙবেন? এখানে আপনি কি পুরো টাকাটাই তার কাছে চাচ্ছেন, ইনভেস্টরের কাছে চাচ্ছেন? এখানে আরেকটা উইং আছে, সেটা হচ্ছে যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, বা আপনি করবেন কি না আদৌ, এইটাও কিন্তু এখানে আপনাকে বলতে হবে। কারণ এগুলো কিন্তু ইনভেস্টার শুনতে চায় যে শুধুই আইডিয়া, আপনি কি কোনো টাকা পয়সা দিবেন না। তাইলে এই 5 লাখকে এখন আপনার ব্রেকডাউন করতে হবে পার্সেন্টেজ করে, যে কত পার্সেন্ট আপনি নিজে দিবেন, কত পার্সেন্ট আপনি ইনভেস্টারের কাছে চাচ্ছেন, এবং কত পার্সেন্ট আপনি লোন হিসাবে আপনার এই প্রজেক্টে 5 লাখ টাকার জন্য চাচ্ছেন। এমনও হতে পারে পুরো 5 লাখ টাকা ইনভেস্টার দিবে, যদি এমনও হতে পারে আপনি হয়তো আগেই সারেন্ডার করলেন, আমার কাছে কোনো টাকা নেই, পুরোটাই আপনাকে দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে প্ল্যানটা তৈরি করতে হবে। আর যদি আপনি বলেন যে আমি নিজেও কিছু টাকা দিব, সে আমি 50,000 টাকা দিব, বা 1 লাখ টাকা আমি দিব, বাকিটা 3 লাখ টাকা আপনি দেন, 1 লাখ টাকা লোন নিলাম, হোয়াটএভার, এরকম হইতে পারে, বা লোন নিলাম না, ইনভেস্টার বাড়িয়ে দিলাম। সো এইভাবে আপনাকে এইটা খুব ক্লিয়ার করে আপনাকে বলতে হবে, এবং সেইখানে রেশিও, পার্টনারশিপ, আপনি যদি কোম্পানিটা কিভাবে ফর্ম করবেন এটা একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি এটা পার্টনারশিপ কোম্পানি করবেন না প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, সো এইটাও আপনাকে প্ল্যান করতে হবে। পার্টনারশিপ অর প্রাইভেট লিমিটেড কোম্পানি,
এই দুইটার একটা আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কিভাবে এটা করবেন। পার্টনারশিপ কোম্পানি করলে সুবিধা যেটা, খরচ কম, মানে ডকুমেন্টেশন। শুরুতে অনেকে দেখা যায় যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে, আমি আজকে যদি কিছু তথ্য আপনাদের দেই সুবিধা হবে, প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা লেগে যায় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করতে। আর হ্যাঁ, আর যদি আপনি পার্টনারশিপ করেন, আমার ধারণা সব কিছু মিলে 15 থেকে 20,000 টাকা বা 25,000 টাকার মধ্যে সব। আপনাকে তো কী লাগে আমি সেটা বলছি। যেমন আপনি একটা কোম্পানি ফর্ম করতে গেলে আপনাকে বেসিক কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার টিআইএন লাগবে, ইটিন যেটা বলে এখন, আপনার ভ্যাটটাও এখন বিন বলে, সেটা আপনার লাগবে। সো এই জিনিসগুলো সব, এই ডকুমেন্টগুলো আপনি যদি ইম্পোর্ট করেন আপনার আইআরসি লাগবে। ও সে আইআরসির খরচ এখন অনেক হাই, সম্ভবত 30-40 হাজার টাকা লাগে আইআরসি করতে। সো সেটার আলাদা। কিন্তু এই পার্টনারশিপটা করার জন্য আপনার শুরুতেই 15-20 হাজার টাকার বেশি লাগবে না। তো তাহলে আমার প্রথমে লোড, আমি কোম্পানি 5 লাখ টাকা, আমি 1 লাখ টাকা শুধু কোম্পানি ফর্ম করতে খরচ করার তো কোনো মানে হয় না। সেই জন্য আমি প্রেফার করব পার্টনারশিপ। এখন আপনি পার্টনারশিপ তো করলেন, ঠিক আছে, পার্টনারশিপ করলে আপনার কার শেয়ার কত হবে সেটাও কিন্তু বলতে হবে। অনেক সময় আমরা এগুলো দেখি না, প্রজেক্ট প্রপোজালে আমরা এগুলো দেখি না, কিন্তু মানে আমি পিচিংয়ে দেখি না, প্রজেক্ট প্রপোজালে আমরা দেখি। অনেক সময় প্রজেক্ট প্রপোজালটা যেহেতু বড় করে করা হয়, পিচিংয়ে খুব বেশি সময় পাওয়া যায় না, সেই জন্য এটা দেখার সুযোগ হয় না। সেইখানে রেশিওটা, কার কোন রেশিও হবে এটাও কিন্তু আপনাকে বলে দিতে হবে। যে আমরা যদি ইনভেস্টরের রেশিও কত হবে, আপনার রেশিও কত হবে, আপনি যদি টাকা না দেন সেক্ষেত্রে আপনিও তো একটা রেশিও চাইবেন, সেইটার আপনার রেশিওটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে। সেটা যেটাই হোক, সেটা আপনাদের নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু সেটা আপনাকে চাইতে হবে। হয়তো আপনি বললেন যে টাকা দিবে তাকে বললেন যে আপনি কথার কথা যে আপনি 40% শেয়ার দিবেন তাকে। আপনি হয়তো আপনার জন্য, যেহেতু আইডিয়াটা আপনার, আপনি বললেন আমি 60% রাখবো। সে হয়তো বলবে যে তুমি আইডিয়া দিয়েছো ভালো কথা, টাকা তো দিলা না, তাহলে তুমি 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা দাও, তাহলে তোমার 60%টা জায়েজ। মানে নেগোসিয়েশনের ধরনগুলো দাও। আবার যদি বলে তুমি যেহেতু টাকা দিচ্ছ না, শুধু আইডিয়া দিচ্ছ, তাহলে তুমি 60% পাবা না, তুমি 25% পাবা, বাকি 75% আমার। ইনভেস্টর এরকম নেগোসিয়েট করতে পারে। আমি কিন্তু 2 পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলছি। সো এই বার্গেনিংটা হইতে পারে, কিন্তু আপনি একটা প্রপোজাল আপনার মতো করে অবশ্যই দিবেন। এই বার্গেনিংটা হবে আপনি পিচিং করার পর, যদি তার আইডিয়া পছন্দ হয় তখন এইগুলোতে আপনার নেগোসিয়েশন হবে। আপনি একটা চাইবেন, সে একটা বলবে, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি আমার শেয়ার কমাতে চাই না, আমি 1 লাখ টাকা দিলাম, আমাকে তাহলে 40% দাও, বা আমি 50-50 করে দাও, আমি 1.5 লাখ টাকা দিলাম, আমাকে 50% দাও, তাহলে আমার শেয়ারটা একটু বেশি থাকলো। সো এই নেগোসিয়েশনগুলো কিন্তু চলতে থাকতে পারে। সো এটা হচ্ছে রেশিওটা ঠিক করা। এখন আপনি যে প্রজেক্ট প্রপোজালটা তৈরি হবে সেখানে কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা হচ্ছে আপনার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। আপনার ইনকামটা কি ইনকাম, কবে থেকে কিভাবে শুরু হবে, আমি মার্কেটিং পয়েন্টটা এখানে আনতেছি না, একেবারেই আমি আইডিয়াটা কি, মার্কেটিংটা কি, মার্কেট রিসার্চ কি, কার কাছে বিক্রি হবে, ওইগুলো আমি এখানে আনছি না, কারণ আমি ধরে নিচ্ছি এগুলো করা হয়েছে। আমি শুধু ফাইন্যান্সিয়াল পার্টটা নিয়ে আলাপ করছি। সো ইনকামের হেডগুলো কি আপনি প্রোডাক্ট সেলের ডেফিনেটলি, এক্সপেন্ডিচারের আপনার একটা চার্ট, হ্যাঁ, এক্সপেন্ডিচারের একটা চার্ট আপনাকে দিতে হবে। আপনি কি হেডে আপনি খরচ করবেন, আপনার স্যালারি, আপনার অফিস ভাড়া, কনভেন্স, ইলেকট্রিসিটি, ইউটিলিটি যা আছে, প্রোডাক্ট কস্ট, এগুলো সব আপনার কিন্তু এক্সপেন্ডিচার হেডে দিতে হবে। এবং আপনাকে দেখাতে হবে আরেকটা জিনিস, এখানে যেটা ইনভেস্টর জানতে চাইবে বা আপনাকেও যেটা দেখাইতে চাইবে, যদি নাও দেখান আপনি, ইনভেস্টর সেটা জানতে চাইবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যেটাকে সংক্ষেপে বলে বিইপি। এই টার্মিনোলজিগুলোই মূলত আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি। ব্রেক ইভেন পয়েন্ট, হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টকে সংক্ষেপে বলে বিইপি। এই ব্রেক ইভেন পয়েন্টটা কি অনেকেই জানেন না, জানার কথা না, যারা নন অ্যাকাউন্টেন্ট তাদের এটা জানার কথা না। আমি একটু আজকে এটা আপনাদের বলেছি। এইটা কিন্তু ইনভেস্টরের খুব নজর থাকবে যে আপনার প্রজেক্টটা কবে ব্রেক ইভেন পয়েন্টে আসবে। ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে যে এমন একটা পয়েন্ট
যেই পয়েন্টটাতে নো প্রফিট নো লসে কোম্পানি থাকে। অর্থাৎ আমরা যদি আরেকটু ভেঙে বলি বিষয়টা, যেমন ধরেন আপনি একটা কোম্পানি শুরু করেছেন, আপনি ধরলেন যে কোম্পানিটা 6 মাসের মাথায় বা 8 মাসের মাথায় বা 1 বছরের মাথায় কোম্পানিটার ধরেন এক্সপেন্ডিচার হচ্ছে 8 মাসের মাথায়, সে ধরে নিলাম 8 মাসের মাথায় কোম্পানিটার এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে সে কথার কথা 2 লাখ টাকা, 2 লাখ টাকা 8 মাসের মাথায়। এর আগে লস হয়েছে, আপনি তো ডে 1 থেকে একটা কোম্পানি লাভে আসতে পারে না, এর আগে কম হয়েছে, হয়তো 50,000 হয়েছে, 1 লাখ হয়েছে, 1.5 লাখ হয়েছে। 8 মাস 8 মান্থে গিয়ে কথার কথা আপনার এক্সপেন্স হচ্ছে 2 লাখ এক্সপেন্স, এবং 8 মান্থের মাথায় আপনার ইনকামও হইল বা সেল হইল 2 লাখ। এই জায়গাটাকে, এই 8th মান্থটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। মানে ইনভেস্টর জানতে আগ্রহী যে কোন মাসের মাথায় গিয়ে আমার আর টাকা দেওয়া লাগবে না, মানে আমার ক্যাপিটাল থেকে টাকা যাবে না। কারণ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যদি কথার কথা এরকমভাবে চিন্তা করি যে আপনার কোম্পানির কার্যক্রম শুরু হয়ে গেছে বা আপনার বিজনেসের কার্যক্রম শুরু হয়ে গেছে, মান্থ 1, মান্থ 2, মান্থ 3, 4, 5, 6, 7, 8 কাজ শুরু হয়ে গেছে। প্রথম মাসে আপনার ইনকাম হলো 0, কিন্তু এক্সপেন্ডিচার তো চলতে থাকবে। কথার কথা মান্থলি এক্সপেন্ডিচার সেই 2 লাখই, 2 লাখ মান্থলি এক্সপেন্ডিচার, কিন্তু ইনকাম 0। পরের মাসে আপনার ইনকাম হলো কথার কথা 10,000, 10,000, এক্সপেন্ডিচার আবার 2 লাখ, তাই না? পরের মাসে ইনকাম হলো কথার কথা 25,000, এটা সেম। এরপরের মাসে হইল ধরেন 50,000, এটা 2 লাখ, সেম, এটা 2। তারপরের মাসে হইল ধরেন 1 লাখ ইনকাম, এক্সপেন্ডিচার সেম 2 লাখ, 6 মান্থে গিয়ে 1,25,000 হলো, এখানেও 2 লাখ, কম বেশি হইতে পারে, 5-10 হাজার টাকা এদিক ওদিক হইতে পারে। এখানে এসে হলো 1.5 লাখ, এখানেও 2 লাখ, এখানে এসে হলো 2 লাখ, এখানেও 2 লাখ। তাহলে আমার 8ম মান্থে হলো ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু দেখেন এখানে প্রত্যেক মাসে একটা ডেফিসিট থাকতেছে। আমি কিন্তু আরেকটা টার্মিনোলজি আপনাকে এই চার্টের মধ্যে দিয়ে বুঝাই ফেলতেছি। কি ডেফিসিটটা? প্রথম মাসে 2 লাখ টাকা শর্ট, দ্বিতীয় মাসে 1,90,000 শর্ট, তৃতীয় মাসে 25,000 হইলে 1,75,000 শর্ট, চতুর্থ মাসে 1.5 লাখ শর্ট, পঞ্চম মাসে 1 লাখ শর্ট, ষষ্ঠ মাসে 75,000 শর্ট, সপ্তম মাসে 50,000 শর্ট, এখানে এসে 0। এই 0টা হলো ব্রেক ইভেন পয়েন্ট। এই একটা বুঝালাম। আরেকটা টার্মিনোলজি একই সঙ্গে বুঝাই ফেলি। এই যে শর্টটা 2 লাখ, 1,90,000 ব্লাবলা মিলে আমি ধরে নিলাম এখানে প্রায় 4,90,000 টাকা শর্ট। কথার কথা আমি যোগটা করি নাই, বোঝার স্বার্থে বলছি। এই শর্টের টাকাটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। আপনি যে একটা প্রতিষ্ঠান চালাবেন, আপনার এই 8 মাস ধরে 7 মাস ধরে আপনাকে যে সাবসিডি দিতে হচ্ছে, সেইটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। টার্মিনোলজিটা মাথায় রাখেন, ওয়ার্কিং ক্যাপিটাল। সো আপনি যখন ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, প্রজেক্ট প্রপোজালে আপনি যখন প্রজেক্ট কস্ট, আরেকটা টার্মিনোলজিতে আমি একটু পরে আসতেছি, সেই প্রজেক্ট কস্টে আপনার এই ওয়ার্কিং ক্যাপিটালের ফিগারটা কিন্তু থাকতে হবে। অনেকেই প্রজেক্ট করে শুরু করে দেন, ধরেন আমি ধরে নিলাম আমার 5 লাখ টাকা লাগবে, মেশিনারি কিনতে হবে বা আমার অফিস সেট আপ করতে হবে, প্রিন্টার, কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার টেবিল কিনতে হবে, 5 লাখ টাকা শুরু করে দাও। কিন্তু এই টাকাটা যে 8 মাস পর্যন্ত লাগবে, এই হিসাবটা অনেকের কাছে থাকে না। যার কারণে প্রজেক্ট শুরু করে দেওয়ার পর মাথার চুল ছিঁড়তে থাকে যে আরে আমার তো চলছে না। কারণ আপনার তো এইটা দিতে হবে, এবং এইটা আপনার শুরুর যে ফান্ডিং, যে প্ল্যানটা আপনি করেছিলেন, সেই প্ল্যানের মধ্যে থাকতে হবে। তাহলে এইটা যদি 4,90,000 হয়, এবং আপনি যদি চিন্তা করেন আপনার
এই অফিস সেট আপ করতে 5 লাখ লাগবে, তার মানে আসলে আপনার ক্যাপিটাল লাগবে কিন্তু প্রায় 10 লাখ টাকা, 5 লাখে হবে না। সো এই হিসাবগুলো মেবি এটা আরও কম হইতে পারে, আমরা 2 লাখ ধরছি, মেবি খরচ 50,000 হইতে পারে, সো 5 লাখেরও প্রজেক্ট হইতে পারে। সেই জন্য আমি বললাম যে এই ওয়ার্কিং ক্যাপিটাল শব্দটা অনেকে এই শব্দটার সঙ্গে পরিচিত না। ওয়ার্কিং ক্যাপিটালটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ব্যবসা, মানে একদম দুইটা, আরও একটা পার্ট আছে ওয়ার্কিং ক্যাপিটালের। এখানে আরেকটা পেছনের দিক আছে। পেছনের দিকটা হলো আপনি তো আজকে ইনভেস্ট করলেন, কালকে থেকে সেল করা শুরু করবেন না। ওই যে এই যে 0 দেখালাম প্রথম মাস, তাই না? সো এইটা আরও হইতে পারে, মানে আরও আগে থেকেও 0 হইতে পারে, খরচ কিন্তু শুরু হয়ে যাবে, অফিস ভাড়া কিন্তু শুরু হয়ে যাবে। সো এই যে টাইমটা, এই পুরো টাইমটাতে আপনাকে যে টাকাটা সাবসিডি দিতে হবে সেলসের বাইরে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমার মনে হয় এর থেকে সহজভাবে বোঝার আর কিছু নাই। সো আপনাকে কেউ যদি আইসা বলে ওয়ার্কিং ক্যাপিটাল কী জিনিস, আমার মনে হয় আপনি এখন খুব সহজে বলতে পারবেন। ব্রেক ইভেন পয়েন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল কী জিনিস সেটা কিন্তু আপনি জেনে গেলেন। এখন আমি আর দুইটা টার্মিনোলজিতে আসব, সেটা হচ্ছে যে প্রজেক্ট কস্ট। প্রজেক্ট কস্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যে কথাটা বলছিলাম প্রজেক্ট কস্টটা আমরা আজকে এখানে আমি ব্রেক ইভেন পয়েন্টটা রাখলাম, ওয়ার্কিং ক্যাপিটালটা রাখলাম। এই দুইটা টার্মিনোলজি আপনারা আমার ধারণা খুব ভালো করে বুঝতে পেরেছেন উদাহরণগুলো থেকে। এখন আমি আরেকটা টার্মিনোলজি আপনাদের আজকে শেখাবো, বেশি মাথার মধ্যে দিতে চাই না এবং এর বেশি কিছু আপনার দরকারও হবে না। সেটা হচ্ছে যে প্রজেক্ট কস্ট এবং ROI, এই দুইটা বলে আমি শেষ করব আজকে। প্রজেক্ট কস্টটা আপনাকে খুব কেয়ারফুলি করতে হবে, কারণ হচ্ছে যে এইটার উপরে সব কিছু নির্ভর করে প্রজেক্ট কস্ট। এখন এই প্রজেক্ট কস্টে যেটা বললাম সেটা হচ্ছে যে কী কী থাকবে। একটা হচ্ছে আপনার অ্যাসেট কী আপনি কিনবেন, হ্যাঁ, অ্যাসেট কী কিনবেন। তারপরে হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা বললাম ওয়ার্কিং ক্যাপিটাল, এটা কিন্তু আপনার প্রজেক্ট কস্টে থাকবে। এছাড়া আপনার তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা বললাম যে আপনাকে যে আপনার ইনভেস্টর আপনাকে প্রশ্ন করবে যে মাসে খরচ কত, মাসে আয় কত, সেটা তো আপনাকে দেখালাম, সেটা আপনাকে করতে হবে। এখন সবচেয়ে যে বড় প্রশ্নটা ইনভেস্টর আপনাকে করবে আপনি যখন পিচ করবেন বা প্রজেক্ট প্রপোজালটা দিবেন আপনার আইডিয়াটা নিয়ে, সেটা হচ্ছে ROI। এই ROIটা আমি একটু ইলাবোরেট করতে চাচ্ছি। ROIটা মূলত হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি একটু উপরে লিখি, আপনাদের দেখতে সুবিধা হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টকে সংক্ষেপে বলে ROI। ROIটা অনেকে বোঝেন না, স্বাভাবিক, নন অ্যাকাউন্টেন্টদের বোঝার কথা না। ROIটা কিন্তু যিনি ইনভেস্টর তিনি কিন্তু ROIটা খুব ভালো করে দেখতে চান। এটার বাংলা খুব সহজ ভাষায় আমি যদি বলি, সেটা হচ্ছে আমি যে টাকাটা দিলাম, কথার কথা আমি 5 লাখ টাকা আপনার আইডিয়ার পেছনে আমি ইনভেস্ট করব, সেই 5 লাখ টাকা কত দিনে আপনি আর্ন করতে পারবেন, দ্যাট ইজ কল্ড ROI। আপনি কথার কথা আপনি যেটা বললাম যে 5 লাখ ROI একটা পার্সেন্টেজ আপনাকে বের করে দিতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি এটাকে বলে হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন এবং আপনি যে প্রফিট করবেন, এই প্রফিট করে আপনি কত দিনে আপনার ইনভেস্টমেন্ট কথার কথা যেটা বলা হলো 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা আপনি প্রফিট করে কত দিনে, কত মাসে বা কত বছরে আপনি সেটা আর্ন করে দিতে পারবেন, এইটা আপনাকে, এই ROIটা আপনাকে বের করে দেখাতে হবে। এবং এটা নর্মালি বাংলাদেশে স্ট্যান্ডার্ড ধরা হয়, যেহেতু ব্যাংক রেট, সবাই চিন্তা করে আমি তো এই টাকাটা, দেখবেন একটা টার্মিনোলজি আপনার শুনবেন যে এই টাকাটা আমি ব্যাংকে রাখলে বা সঞ্চয়পত্র কিনলে তো আমি 11% পাবো, ব্যাংকে রাখলে এখন 6.5% পাবো, তাহলে তোমার ROI কত? এখন আপনার ROI যদি সে বের করার পরে যদি আপনার ROI কথার কথা 5% হয়, তাহলে তো এই প্রজেক্ট প্রথমেই ফেল। ROI দেখে কিন্তু প্রজেক্ট ফেল হয়ে যায়। সো আপনার ROI হইতে হবে মিনিমাম 15 থেকে 25%। এটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়, 15% থেকে
25% হলে এটা মানে 20% উড বি ভেরি নাইস ফিগার, এটা হচ্ছে ধরা হয়। তো সেই জন্য এই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আপনার প্রজেক্ট প্রপোজালে ডেফিনেটলি একদম ক্যাটাগরিক্যালি থাকতে হবে এবং এটা থাকুক আর না থাকুক ইনভেস্টর কিন্তু দেখবেন। আপনি যখন আরওআইটা বের করবেন এবং যেটা বললাম, আপনি যদি দেখান যে আপনার আরওআই 5%, আপনার এই প্রজেক্ট কিন্তু শুরুতেই ফেল, কেউ ইনভেস্ট করবে না। কারণ সে চিন্তা করবে আমি ব্যাংকে রাখলে 6.5% পাবো, সঞ্চয়পত্রে কিনলে 11% পাবো, তা আমি তোমার এখানে ইনভেস্ট করবো কেন? কিন্তু আপনার আরওআইটা যদি হয় 15 থেকে 25% বা মানে 20% হলে এটা তো খুবই স্ট্যান্ডার্ড, তখন কিন্তু সে ইন্টারেস্ট দেখাবে, হ্যাঁ আরওআই খুবই ভালো, সো উই ক্যান ইনভেস্ট দেয়ার। সো আমার মনে হয় যে আমরা আজকে যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে টাচ করানোর চেষ্টা করেছি, প্রজেক্ট প্রপোজালে একজন উদ্যোক্তা হিসেবে বা একজন ইনভেস্টর হিসেবে আপনি যাদের কাছে পিচ করতে চাচ্ছেন তাদের জন্য যে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমার মনে হয় আমরা আজকে জানতে পারলাম। ব্রেক ইভেন পয়েন্ট, প্রজেক্ট কস্ট, ওয়ার্কিং ক্যাপিটাল এবং আরওআই, এই কয়টা জিনিস আপনি যদি মাথার মধ্যে রাখেন এবং জানেন, আমার ধারণা আপনি ইনভেস্টমেন্ট পেতে এবং কোথাও ইনভেস্ট করতে আপনার ডেফিনেটলি সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট প্রাইস, মানে কিভাবে একটা প্রোডাক্টের প্রাইসিং করতে হয় এটা জানা কিন্তু খুবই জরুরি। আমরা অনেক সময় খুব চোখ বন্ধ করে ফেলি এবং এটার মধ্যে আমরা আরও অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মানে ইম্পোর্ট করবেন কীভাবে, এইচএস কোড, এইসব যেসব ইস্যুগুলো আছে এই সবগুলো ইস্যু আমরা সেখানে আলাপ করব। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা।